21শে ফেব্রুয়ারির এই মহান দিনটিতে আজকের সূর্যোদয় কিন্তু ঘটেছে আমাদের একটু ভিন্নভাবে। একাত্তর টেলিভিশনের আজকের এই সরাসরি সংবাদ প্রচারিত হচ্ছে মানিকগঞ্জ থেকে। পারিল বলধারা এই গ্রামটি শহীদ রফিক উদ্দিন আহমেদের নামে নামকরণ করা হয়েছে রফিকনগর। আমরা রয়েছি শহীদ রফিকের বাড়ির আঙিনায় যে শহীদ মিনার, সেই প্রাঙ্গণে, এবং আমরা এই মুহূর্তে যুক্ত করে নিতে চাই শহীদ রফিকের পরিবারের একজনকে। তার স্বজনের কাছ থেকে তার কিছু অজানা গল্প নিশ্চয়ই তুলে আনতে পারবো আপনাদের জন্য। দর্শক, আমাদের সাথে রয়েছেন শহীদ রফিক উদ্দিন আহমেদের ভাতিজা, তার ভাইয়ের ছেলে আব্দুর রউফ। চলে যাচ্ছি তার কাছে। আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আঙিনাতে আজ আমরা এসেছি এবং আজকে আমাদের এই আয়োজনে আপনি সময় দিয়েছেন সেই জন্যে। একটা আক্ষেপের কথা আমরা নিজেরাই বলি, মানে আমরা বাঙালি হিসেবেই বলি যে ভাষা আন্দোলনের যে ইতিহাস সেটা আসলে সেভাবে সংরক্ষণ করা হয়নি। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যত পড়াশোনা হয়েছে, যত আলাপ আলোচনা হয়েছে, ভাষা আন্দোলন নিয়ে সেভাবে অতটা তৎপরতা কোনো সময়ই আমরা দেখিনি সেভাবে। আপনার কাছ থেকে একটু যদি জানি শহীদ রফিক উদ্দিন আহমেদের সম্পর্কেও জানতে চাই, পাশাপাশি তার কিছু অজানা গল্প আপনার মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরতে চাই। আপনি একাত্তর টেলিভিশনের সকল দর্শকদের শুভকামনা জানিয়ে আমি আপনাদের সাথে সংযুক্ত হচ্ছি। শহীদ রফিক 1952 সালে যখন উত্তাল এই বাংলাদেশে আমাদের মাতৃভাষা হনন করার চক্রান্ত লিপ্ত ছিল পাকিস্তানিরা, তখন ছাত্ররা এর প্রতিবাদ করে। কিন্তু ওই দিন 21 তারিখে উনি বেলা 3টার দিকে ঢাকা মেডিকেলে যে আপনার জরুরি বিভাগ আছে ওইটার সামনে উনি গুলিবিদ্ধ হয়। তো ওনার কপালে গুলিবিদ্ধ হয়ে ওনার 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। মাটিতে পড়ে যায় এবং তার মাথার মগজ সব ছড়িয়ে ছিটে পড়ে। তো এইটার একটা ছবি আমরা অনেক পরে এটা উদ্ধার করছি। এটা হলো আপনার ইত্তেফাকের তখন ওই ফটোগ্রাফার ছিল আমানুল হক। আচ্ছা, উনি এই ছবিটা তুলছিল ওই সময়। তখন তো কার্ফু ছিল। তারপর ওনাকে ওইখান থেকে ঢাকা মেডিকেলে হাসপাতালে নেওয়া যায়। নেওয়ার পরে ওখানে প্রাথমিক চিকিৎসা সে তো তখন ওইখানেই মারা যায়। মারা যাওয়ার পরে তো আমার তখন তো এই আন্দোলন চলতেছে, এই কে কোথায় কোনভাবে কিভাবে গেছে এটা কেউ তো বলতে পারে না। তখন আমার ওই ফুপা ছিল একজন, উনি ওই আলু বাজারে ওনার ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তো ওনার সাথে আবার আমাদের এই যে পাশে বাড়ি আছে, উনি ওনার নাম হলো এমনি ডাক নাম হলো আপনার তো ওনার মামাতো ভাই আর কি, আমার রফিকের মামাতো ভাই আর কি। উনি সাথে ছিল, আমরা পরবর্তীতে জানতে পেরেছি। তো উনি যে আর কি খবর দেয় যে এরকম মারা গেছে। আবার ওনার একটু ভয়ও ছিল যে আমার সাথে যে আমি বেঁচে গেছি, এটা একটা হয়েছে আর কি। তো ওইভাবে সরাসরি বলে না যে মারা গেছে। তারপর আমার ওই ফুপা আইসা পরে ওনার সাথে নিয়ে মেডিকেলে আসছে। আসার পরে তখন ওই মর্গে তারা ঢুকাই দিয়ে তালা দিয়ে থুয়ে দিছিল, যে মর্গে তালা যে ওর ভিতরে ঢুকতে পারে না। আর আমার ফুপা তো দেখেও নাই। পরে ওনারা ওই যে জানালা আছে না, জানালার মধ্যে জানালা তো ওখানকার উঁচা উঁচা, তাই ওনার ঘাড়ে উঠে তারপরে ওই ওনাকে দেখছে যে সাদা চাদর দিয়ে ঢেকে রাখছে। এমনি তো ঢাকা, কিন্তু ওই যে ওনার যে চুলগুলি ছিল চুলগুলি কুকরানো, আর ওনার যে জুতা ছিল উনি যেটা পরবর্তীতে করছে যেন ওটা তখন ওই জুতারে বলতো নাকি ইংলিশ শু আর কি, কালো পলিশ করা শু ছিল। আর ওইখানকার নার্সরা পরে ওনার একটা ছিল শেপার্ড একটা কলম ব্যবহার করতো উনি। ওই কলমটা তখন ওনারা আর কি দেয়। এসব দেখেই চিহ্নিত করা গিয়েছে ওই এইটুকু আর কি। এরপরে ওই আমার ফুপা যখন এটা শুনলো তখন তো আমার দাদা তখন এই বাড়িতে আসছে আর কি। তখন আবার ওই যে বিয়ের কথাবার্তা চলছে। এই বিয়ে নিয়েও তো খুবই আবেগ ঘন গল্প আছে। হ্যাঁ,
গল্প না, এটা ইতিহাস আর কি। জি অবশ্যই। তো ওই তখন উনি যে তাহলে জানাতে, আমার দাদাকে জানাতে হবে, তখন উনি ওই TNT অফিসে, গুলিস্তান যে TNT অফিস আছে ওখানে গেছে টেলিগ্রাম করতে। টেলিগ্রাম করতে যাওয়ার পরে আপনার ওই কইরা যখন আসছে ওনার আবার রাইখে গেছিল। দেখেন ওনার কি ব্যাপার, কয়েকে আর্মির তাইসা লাশ নিয়ে গেছে। তো নিয়ে কোথায় গেছে উনি এটা বলতেও পারে না। এইভাবে এই যে ওনার কবরটা আমরা, পরবর্তীতে আমরা জানি যে ওনার কবরটা আজিমপুর কবরস্থানে। কিন্তু সেই কবরটাকে চিহ্নিত করা গিয়েছে না, এই আজ পর্যন্ত কোনো সরকারি এটা নিয়ে কোনো মানে, আমরা অনেক যোগাযোগ করছি, গেলে আমাদেরকে বলে এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব। ওইখানে সিটি কর্পোরেশনে গেলে এটা স্ট্রং তাদের গোডাউনের মধ্যে আছে, কেউ মানে ওইভাবে না। কিন্তু সব সরকারি যখন ক্ষমতায় আসে ওই মঞ্চে ওইটা ভাষণ দিবে, 52-এর ভাষা আন্দোলন, আমাদের স্বাধীনতা যুদ্ধের বীজ বপন হয়েছে, এই হয়েছে, এরকম খুব গল্প করে। এইটুকু বলার পরে আর কাউরে তাদের এটা চেনেও না, ইয়ে করে না। যে কোনো সরকার, আওয়ামী লীগ কন, BNP কন, জাতীয় পার্টি কন, এই পর্যন্ত যে সরকারগুলি আসছে সবাই একই অবস্থা, এই বক্তৃতার মধ্যেই আছে আর কি। আর আপনি যেটা বললেন মুক্তিযুদ্ধ নিয়ে আছে, এটা নিয়েও অনেক লেখালেখি, অনেক বই আছে, আছে, আমরা এগুলি দেখছি, কিন্তু চর্চাটা কম হয়। এখন এইটা ভাটা পড়ে যাচ্ছে। যেমন আমরা এখন এগুলি এইসব কথা বলতে গেলে রাজনীতি আসেই। এখন রাজনীতি বললে বুঝে আবার এক একজন এক একটা এক লাগাতে, আমরা তো ওইটা না, আমরা সবার দেশের মানুষ, যে যখন যে সরকার আসবে ওর সাথে আমাদের কাজ করতে হবে, তাই না? কিন্তু দেখেন এই যে এখন যে পরিস্থিতিতে আজকে ওই আপনার শহীদ মিনারে এক সময় গেছে, ওইখানে ফটো এক একজনের ছবি টানানো নিয়ে তুলকারাম কাণ্ড। মানে আমরা এখন রাগ করে ওখানে যাই না, আমাদের এরকম আমরা ওই 21শে ফেব্রুয়ারি প্রথম পরে আমরা যাইতাম, তো দেখতাম যে ওখানে একটা হট্টগোল, মানে কে চর দখলের মতো, কে শহীদ মিনার দখল করবে, কার ছবি টানাবে। কিন্তু এটা তো শোক দিবস, ওইখানে আমাদের, আমি বলি আমরা এটাকে কি, এখন অনেকে বলবে যে আপনারা বেশি বুঝেন, করেন। আমাদের দেশাত্মবোধটা খুবই কম। আমাদের দেশাত্মবোধ বলতে কিছু নাই। এগুলির জন্য যেন আমাদের একটা শহীদ মিনার আপনি যাবেন, ওইখানে ভালোবাসা, আপনি স্মৃতি তাদের স্মরণ করার জন্য ওইখানে ওইভাবে নম্র ভদ্রভাবে যাইতে হবে। ওইখানে ঠেলা ধাক্কাধাক্কি, কে কার আগে যাবে, কোনো দিনও আমি দেখি না এই পর্যন্ত। এই যে ফুল দেওয়া ওইখানে ছবি তুলবে, ওটা কি ফটো সেশন করার একটা অভিমানের জায়গা থেকে আপনি বলছেন, খুব স্বাভাবিকভাবে সেটা বোধগম্য। আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি যে কথাটি শুরু করেছিলেন যে শহীদ রফিকের তো আসলে এই আন্দোলনে যাওয়ার কথা ছিল না, বরং তার বিয়ের প্রস্তুতি চলছিল, বিয়ের বাজার করতে তিনি বের হয়েছিলেন। তারপর কি হলো? এই যে বিয়ের কথা পাকা হয়েছিল, তারপর কি হলো পারিবারিকভাবে? না, এইখানে বললো কি আন্দোলন যাওয়ার কথা ছিল, সে রাজনীতির সাথে জড়িত ছিল, কিন্তু ওই যে এরকম ওই আপনার আন্দোলনের আভাস হইতেছে, তখন ওই যে আমার যে ফুপার কথা বললাম, ফুপার ওই ওনার আবার প্রেস ছিল, ওইখানে উনি আগের দিন গেছিল। ওইখান থেকে উনি ওই যে ওনার কলমটা, ওই কলমটা শেপার্ড কলম, খুব এটা ওই সময় খুব আভিজাত্য একটা কলম ছিল, দামি কলম ছিল। তো উনি আবার, আমার ফুপা আবার কবি ছিল, উনি ও কবিতা লিখতো, ওনার ওই কলম দিয়ে মাঝে মাঝে নিয়ে করতো আর কি। তো উনি যখন আপনার আগের দিন ওইখানে গেল, তো যাওয়ার পরে মনে করেন যে ওইটা থেকেই ওনার ও চোখে, উনি তো দেখছে যে এই কাপড় পরে। আর আগে তো মনে করেন যে একটা শার্ট একটা প্যান্ট মানুষ 7 দিন ভরেই পরতো, 1 মাস বছর ভরেই পরতো। তো ওইটাই হলো নেভি কালার একটা শার্ট ছিল পরা, আর হলো ওই যে ওনার বিবৃতিতে যেটা বলছে যে আপনার, তো উনি যখন এসে বিয়ের ব্যাপারে যখন আমার দাদা দেশে আসছে, তখন এই যে এরকম সকালবেলায় বিয়েতে খবর আসলো রাত্রিবেলা। পরে আমার দাদা
মৃত্যুর আগ পর্যন্ত সে বিশ্বাসই করতে পারে না, এবং সে তো লাশ দেখে নাই, লাশ দেখে নাই, কবর জানতে পারেন নাই, কবর দেখে নাই। তো ওই মৃত্যু পর্যন্ত তার ছিল যে না, অনেকে তখন তো ওই যে অনেকে ওই কি বলে কবিরাজ না না ওই যে বিভিন্ন গণক নাকি কি বলে গেলি, যে তারা ওই যে হেরাও একটা আশ্বাস দিত যে না বাঁচা আছে, আসবে একদিন ফিরে আসবে আর কি। তো ওই জন্য এখন মাঝে মাঝে মনে করে এবার তো 5ই আগস্টে যে অনেক শহীদ হয়েছে, আবার অনেকে ফিরে এসেছে, আমার চাচাও তো ফিরে আসে না। আমরা আপনাদের পরিবারের কথা আরো কিছু শুনতে চাই, এবং আজকে আমাদের আসার কারণটাই আসলে এটা যে আপনাদের কাছাকাছি থেকে আপনাদের সান্নিধ্যে এসে আমরা শহীদ রফিক সম্পর্কে জানতে চাই।